আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো আমরা লাস্ট ক্লাসে আমরা মনে হয় কোরিলেশন শেষ করেছিলাম, কোরিলেশন ম্যাট্রিক্স এটা দেখা শেষ করেছিলাম, এবং সেটা কিভাবে ডেটা ইনপুট দিয়ে অ্যানালাইসিসটা কমপ্লিট করে রান করে ইন্টারপ্রিটেশন কিভাবে দিতে হয় সেটা আমরা শিখে ফেলেছি, তাই না? কোরিলেশনে কি আমাদের শেষ ক্লাস ছিল? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা যাব কোরিলেশনের পরে লিনিয়ার রিগ্রেশনে। আজকে আমরা রিগ্রেশনটা দেখব কিভাবে ডেটা ইনপুট দিয়ে লিনিয়ার রিগ্রেশন মডেলের যে অ্যানালাইসিসটা সেটা আমরা করে সেখান থেকে ইন্টারপ্রিটেশনটা আমরা বের করতে পারি, সেটা আজকে আমরা দেখব। তো সেজন্য আমরা প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমাদের যে ডেটার যে ইয়েটা সেটা আমরা বের করি, যেখানে আমরা ডেটা নিয়ে কাজ করছি। এক্সাম্পল, এই ফাইলটা। হুম। তো এই ফাইলে আমরা এই এক্সাম্পলটা আমরা দেখেছিলাম কোরিলেশন করার জন্য। আমরা আজকে এক্সাম্পলটা দেখি। তো এটা হলো লিনিয়ার রিগ্রেশনের। আমরা লিনিয়ার রিগ্রেশনে কি দেখি? আমরা লিনিয়ার রিগ্রেশনে এক বা অনেকগুলো ভেরিয়েবলের ইম্প্যাক্ট আমরা অন্য একটা ভেরিয়েবলের উপর দেখি, তাই না? আমরা ইম্প্যাক্টটা দেখি। তো আমাদের একটা রিসার্চের স্টাডি, মনে করি এটা একটা এক্সাম্পল। এই এক্সাম্পল আমরা দেখতে চাচ্ছি যে একটা নির্দিষ্ট কমিউনিটি, মনে করি বাংলাদেশে যারা কৃষক, তাদের ইনকাম, ওনারা যা ইনকাম করছেন এবং তা ইনকাম করার পর যেটা তারা সেভ করছেন, এই দুইটার ইম্প্যাক্ট, এই দুইটার ইম্প্যাক্ট তাদের স্পেন্ডিং অন হেলথ কেয়ার, অর্থাৎ চিকিৎসা খাতে ওনারা নিজেদের ডাক্তার দেখানো, ওষুধ কেনা ইত্যাদি ইত্যাদি, চিকিৎসা খাতে তারা যে ব্যয় করছে তার উপর ইম্প্যাক্ট পড়ে কিনা, অর্থাৎ কোন একজন কৃষকের ইনকাম এবং সেভিংস তার স্পেন্ডিং অন হেলথ কেয়ারের উপর ইম্প্যাক্ট ফেলে কিনা, এটা আমরা দেখব। যে ইনকাম বাড়লে কি স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়ে না কমে, বা সেভিংস বাড়লে ইনকাম অফ স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়ে না কমে। তো আমরা দেখব কি ইনকাম এবং সেভিংস এর ইম্প্যাক্ট স্পেন্ডিং অন হেলথ কেয়ারের উপর। তো এটাই তো লজিক্যাল হওয়ার কথা, যে যার ইনকাম বেশি সে হেলথ কেয়ারে স্পেন্ডও করে বেশি, যার সেভিংস বেশি সে খুব বেশি খরচ করতে পারে হেলথ কেয়ারের পেছনে। এটা আমরা জানি না, এটা আমরা রিসার্চের মাধ্যমে বের করব। তো আমাদের রিসার্চের কাজটা হলো প্রথমে বের করা যে অ্যাকচুয়ালি ইনকাম এবং সেভিংস এর ইম্প্যাক্ট, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট স্পেন্ডিং অন হেলথ কেয়ারের উপর আছে কিনা। প্রথম কথা, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে কিনা। যদি থাকে, যদি না থাকে তাহলে তো আমাদের ওখানেই কথা শেষ, যে ইম্প্যাক্ট তো নেই, আমাদের কথা শেষ হলো। কিন্তু যদি ইম্প্যাক্ট থাকে তাহলে ইম্প্যাক্টটার অ্যাকচুয়ালি স্ট্রেংথটা কতটুকু বা রেঞ্জটা কতটুকু সেটা আমরা দেখব। তখন এই দুইটাই আমরা দেখতে পারি। তো আমাদের এখানে তিনটা ভেরিয়েবল, ইনকাম, সেভিংস আর স্পেন্ডিং অন হেলথ কেয়ার, তিনটা ভেরিয়েবল, যেখানে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে স্পেন্ডিং অন হেলথ কেয়ার, কারণ এটাই তো ডিপেন্ড করছে এই দুইটার উপরে। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়ান কে ইনকাম, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টু হচ্ছে সেভিংস। এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং এই দুইটা ইম্প্যাক্ট ফেলছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সবসময় একটা হবে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক বা তার অনেক বেশি হতে পারে। আমরা জানতে চাচ্ছি ইম্প্যাক্ট অফ ইনকাম এন্ড সেভিংস, ইম্প্যাক্ট অফ এই দুইটা অন স্পেন্ডিং অন হেলথ কেয়ার। তো আমরা জানি লিনিয়ার রিগ্রেশন করতে হলে সবগুলো ভেরিয়েবলকেই ম্যাট্রিক হতে হয়। এখানে আমাদের যে তিনটা ভেরিয়েবল, তিনটাই ম্যাট্রিক, কারণ সবগুলো সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারছি।
এখানে আমাদের 1 2 3 4 5 মাসের ইনকাম আছে, সেভিংস আছে এবং ইয়ে আছে, স্পেন্ডিং অন হেলথ কেয়ার আছে। তো আমরা এইভাবে আমরা দেখবো যে এই দুইটার ইম্প্যাক্টটা এটার উপর আছে কিনা। তো আমরা এখানে মডেলটাও তৈরি করে ফেলি। স্পেন্ডিং অন হেলথ কেয়ার ইকুয়ালস টু বি নট ভার্টিক্যাল ইন্টারসেক্ট বা কোফিশিয়েন্ট প্লাস B1 ইনকাম প্লাস B2 সেভিংস। এটাই যে লিনিয়ার রিগ্রেশন মডেলটা আসলে হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশন থেকে, তাই না? এটা তো আমরা দেখেছি প্রথম ক্লাসে। তাহলে আমরা জাস্ট এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে বাঁ পাশে রাখলাম, এই B0 দিয়ে দিলাম, আর B1 এর সাথে হচ্ছে ইনকাম, B2 এর সাথে হলো সেভিংস। আমরা জাস্ট এখানে এখন অ্যানালাইসিসের মাধ্যমে দেখব যে ইনকাম এবং সেভিংস এর ইম্প্যাক্ট, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে কিনা স্পেন্ডিং অন হেলথ কেয়ারের উপর। যদি না থাকে তাহলে আমরা বলে দিব যে ইম্প্যাক্ট নেই। ইনকাম এবং সেভিংস অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলে না কতটুকু হেলথ কেয়ারের উপর স্পেন্ডিং করছে একজন কৃষক। আর যদি ইম্প্যাক্ট ফেলে তাহলে কি মাত্রায় করছে, এটা আমরা দেখব। এখানে আরেকটা জিনিস, সেটা হলো আমরা এখানে অ্যানালাইসিস করে এখানে তো আমাদের স্পেন্ডিং অন হেলথ কেয়ারের ডেটাটা আছে, ইনকাম এই ডেটাটা আছে, সেভিংস এটার ডেটাটাও এই যে এখানে আছে। আমরা আমরা মানে এসপিএসএস এর মাধ্যমে অ্যানালাইসিস করে এখানে B2, B1 এবং ঘুমা B0 যাবে এর এখন। ভ্যালু বের করব। এই ভ্যালুগুলো বের করলে আমরা ইন্টারপ্রেট করতে পারবো। তো সেটাই আমরা দেখি। হ্যাঁ, তো আমাদের প্রথম কাজ হচ্ছে এসপিএসএস এ গিয়ে ডেটা ইনপুট দেওয়া হয়ে গেলে আমরা অ্যানালাইসিসে চলে যাও। তাহলে আমরা এসপিএসএস এ চলে যাই। এই এই হচ্ছে আমরা চলে আসলাম। তো এখানে দেখা যাচ্ছে তো, তাই না, স্ক্রিনে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা প্রথমে যেটা করব, আমরা ডেটা ভিউতে আছি। আমরা ডেটা ভিউ থেকে ভেরিয়েবল ভিউতে চলে যাব এবং আমাদের যে তিনটা ভেরিয়েবল আছে, কি কি? স্পেন্ডিং অন হেলথ কেয়ার, ইনকাম, সেভিংস, মেট্রিক, তিনটাই মেট্রিক। এটাকে আগে ডিফাইন করব। তাই আমরা প্রথমে কোথায় চলে যাব? ভেরিয়েবল ভিউতে। তো ভেরিয়েবল ভিউতে আমরা প্রথমে দেই হচ্ছে কোনটা দেব? স্পেন্ডিং অন হেলথ কেয়ার। আমরা এখানে আগে এই যে আমাদের এখান থেকে আমরা শুরু করলাম। স্পেন্ডিং অন হেলথ কেয়ার অনেক বড় একটা নাম, তো আমরা স্পেন্ডিং অন হেলথ কেয়ার দিলাম। এরপর আমরা এটা টাইপ নিউমেরিক থাক, এটা নিউমেরিক কারণ এটা মেট্রিক। ওয়েট 8 থাক, ডেসিমেল আমরা চাইলে 0 করে দিতে পারি, আবার 2 ও রাখতে পারি। লেভেলে এসে আমরা পুরোটা লিখব, স্পেন্ডিং অন হেলথ কেয়ার। এই পুরোটা লিখে দিলাম লেভেলে। ভ্যালুজ এখানে হবে না কারণ এটা একটা মেট্রিক স্কেল। মেট্রিক স্কেলে কখনো ভ্যালুজ আসে না। ভ্যালুজ তখনই আমরা প্লে করব যখন এটা নন ম্যাট্রিক হবে। এটা তো সব ম্যাট্রিক সংখ্যা দিয়ে প্রকাশ করা যাচ্ছে, তাই আমাদের ভ্যালুজ দরকার নেই। এখানে মিসিং ভ্যালুসও নেই, এই যে কোনো মিসিং ভ্যালু নেই, তো আমাদের মিসিং ভ্যালু দেওয়ার দরকার নেই। কলাম 8 থাক, অ্যালাইনমেন্ট থাক রাইট, আর মেজারটা অবশ্যই আমাদের স্কেল হবে কারণ এটা একটা ম্যাট্রিক স্কেল। তেমনি করে আমরা ইনকাম এবং সেভিংসটাও দিয়ে দিই। আমাদের এখানে হবে ইনকাম, এখানে থাকলো, এটাকে 0 করে দিই, দরকার নেই। এখানে ইনকাম দিলাম, এটা নান থাক কারণ এটা ম্যাট্রিক। ম্যাট্রিক বলায় এটা স্কেল হলো। আরেকটা কি ছিল? সেভিংস। সেভিংসও একই, নিউমেরিক থাক 8, এটাও 2, দরকার নাই। এখানে ডেসিমাল 0 করে দিচ্ছি কারণ এখানে কোনো দশমিকের পরে কিছু নাই, তাই না? এখানে একটাও তো দশমিকের কিছু নাই, তো আমার এখানেও দশমিক রাখার দরকার নাই। এটা যদি থাকতো 1000.25, তাহলে হয়তো আমার ডেসিমালটা কাজে আসতো।
যেহেতু এখানে ডেসিমেল নাই একটা একটা ভ্যালুতেও, তাই আমার এখানে ডেসিমেল রাখার দরকার নেই। এখানেও সেভিংস লিখে দিই, এবং এটা হলো স্কেল। তো খুব ইজিলি আমরা এই যে তিনটা ভেরিয়েবল, আমরা কিন্তু এখানে ডেটাটা দিয়ে দিলাম, আমাদের যে ভেরিয়েবলের ডেফিনেশন এখানে ডিফাইন করে দিয়ে দিলাম। এখন আমরা চলে যাব ভেরিয়েবল ভিউ থেকে, আমরা চলে যাব ডেটা ভিউতে। ডেটা ভিউতে কিন্তু এই যে সুন্দর করে তিনটা কলাম চলে এসছে না, এই যে স্পেন্ডিং অন হেলথ কেয়ার, ইনকাম এবং সেভিংস চলে এসছে কিন্তু। এখন জাস্ট আমরা এখান থেকে কপি করব, এখানে এসে এটা পেস্ট করে দিব, চলে আসলো। এখানে থেকে কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। সেম ওয়েতে আমরা এখান থেকে কপি করব, এখানে এসে পেস্ট করে দিব। বাস, আমাদের ডেটা কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম, আমাদের কিন্তু ডেটা ইনপুট হয়ে গেল। এই যে একদম এই টেবিলটাই কিন্তু আমরা এখানে ডেটা ইনপুট ছেড়ে ফেলতে পারলাম, এখানে দিয়ে দিলাম 1000, 500, 500, 1500, 200, এই যে এখানেও তাই, এবং এখানেও তাই, এবং তার এখানেও তাই। এখন আমাদের কি কাজ, আমরা এখন লিনিয়ার রিগ্রেশন অ্যানালাইসিসটা করব, এবং প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে কিনা প্রথম কোশ্চেন। যদি না থাকে ইম্প্যাক্ট, সেখানেই আমাদের আর আলোচনা করতে হবে না, সেখানেই শেষ, সেখানে ইন্টারপ্রিটেশন শেষ। যদি সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট থাকে ইনকাম এবং সেভিংস এর স্পেন্ডিং অন হেলথ কেয়ারের উপর, তখন আমরা বলবো যে ইম্প্যাক্ট যেহেতু আছে, তাহলে আমরা এর স্ট্রেংথটা দেখি, এবং আমরা দেখি যে এটা কতটুকু ইম্প্যাক্ট ফেলছে, রেটটা কত, ইম্প্যাক্ট পড়ার যে প্রবণতাটা কতটুকু। আচ্ছা, এটা খুব ইজি। আমরা আবার কোথায় চলে যাব, অ্যানালাইজ, কোনো একটা অ্যানালাইসিস করতে আমরা এই যে আমাদের রিবনের এই যে এখানে অ্যানালাইজ, এখানে চলে যাব। এখানে ক্লিক করলে ড্রপ ডাউন বার চলে আসবে, যেখানে আমরা আগে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স করেছিলাম, ডেসক্রিপটিভ ফ্রিকোয়েন্সিস করেছি, এই যে কম্পেয়ারেন্স না, এই যে কোরিলেটে গিয়ে বাইভেরিয়েট করে কোরিলেশন ম্যাট্রিক্স করেছি, এই যে কোরিলেট বাইভেরিয়েট গিয়ে। আজকে আমরা করব রিগ্রেশন। তো এখানে রিগ্রেশনেও এই যে আমাদের এখানে একটা অপশন আছে রিগ্রেশন, এখানে আমরা দেখতে পাচ্ছি রিগ্রেশনে যখন আমরা কার্সারটা রাখবো, তখন আমাদের আরেকটা ড্রপডাউন বার চলে আসছে, এবং এখানে এই যে লিনিয়ার চলে আসছে, লিনিয়ার। আমরা তো লিনিয়ার রিগ্রেশন করছি, তো আমরা এখানে প্রথমে অ্যানালাইসে যাব, রিগ্রেশনে যাব, এবং রিগ্রেশনে গিয়ে লিনিয়ারে যাব, এবং সেখানে গিয়ে ক্লিক করব। এই লিনিয়ার রিগ্রেশনে ক্লিক করলে আমাদের অ্যাজ ইউজুয়াল একটা ডায়লগ বক্স চলে আসবে, যেখানে আমরা দেখব উপরে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গা, নিচে হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের জায়গা। তো আমরা খুব সহজেই আমরা জানি যে আমাদের এই যে অ্যানালাইজ, এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে এই যে স্পেন্ডিং অন হেলথ কেয়ার, স্পেন্ডিং অন হেলথ কেয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটার উপরেই ইম্প্যাক্ট গুলো পড়ছে। তো আমরা ইজিলি এটাকে এই ডিপেন্ডেন্টের ব্যবহারে নিয়ে আসব। আর ইন্ডিপেন্ডেন্ট কোন দুটো, এই যে ইনকাম এবং সেভিংস। বাস, ওকে দিয়ে দিলাম। এখন আমাদের কিন্তু এই যে আউটপুটটা চলে আসছে, সম্পূর্ণ আউটপুট কিন্তু এখানে চলে এসছে। এই আউটপুটে আমরা প্রথম যে ইন্টারপ্রিটেশনটা দিব, যে ব্যাপারটা আমরা দেখব, সেটা হচ্ছে যে ইনকাম এবং সেভিংস এর বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এই দুইটার সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে কিনা স্পেন্ডিং অন হেলথ কেয়ারের উপর, আগে এটা দেখবো। সেটা কিভাবে দেখবো, সেটা দেখবো হচ্ছে এই যে আমাদের অ্যানোভা টেবিলের, এটা হলো অ্যানোভা টেবিল, হ্যাঁ। আমরা যখন ক্যালকুলেশন করব লিনিয়ার রিগ্রেশনের, ক্যালকুলেশনের সময় আমাদের এই টেবিলটা তৈরি করতে হয় ক্যালকুলেট করে। এসপিএসএস এর মাধ্যমে ওরা এই যে আমাদের জন্য ক্যালকুলেশন করে দিয়েছে, যার ভিতরে এখানে এই যে সাম অফ স্কোয়ারস,
ডিগ্রি অফ ফ্রিডম, মিন স্কোয়ার, এগুলো সব ক্যালকুলেট করে দেয়াই আছে। এফ ভ্যালুও দেয়া আছে, এফ ভ্যালু, এবং তার সাথে সিগনিফিক্যান্ট যে ভ্যালু 0.080, এটাও কিন্তু দেয়া আছে। এই অ্যানোভা টেবিলের মাধ্যমে আমরা সিগনিফিকেন্স ভ্যালু কিন্তু দেখতে পাই। আমরা কোরিলেশনের মাধ্যমে কিন্তু সিগনিফিকেন্স ভ্যালুর মাধ্যমে রিলেশনশিপ আছে কিনা দেখেছিলাম। এখানেও আমরা এই সিগনিফিকেন্স ভ্যালুর মাধ্যমে দেখব যে ইম্প্যাক্ট আছে কিনা। তো আমরা আবার মনে করি যে এই সিগনিফিকেন্স ভ্যালু আমাদের 0.05 থেকে ছোট হতে হবে। যদি ছোট হয়, শুধুমাত্র তখনই আমরা বলবো যে এখানে ইম্প্যাক্ট আছে, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। অর্থাৎ আমাদের কি হতে হবে, এখানে আমরা যদি লিখি আমাদের ইম্প্যাক্ট হতে হবে যে সিগনিফিকেন্ট ভ্যালু, এই সিগনিফিকেন্ট ভ্যালু এটা এখানে যেটা আছে সেইটা হতে হবে স্মলার দেন 0.05, 0.05 থেকে ছোট হতে হবে। যদি ছোট হয় তাহলে আমরা বলবো যে এখানে ইম্প্যাক্টটা আছে, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট। আর যদি সিগনিফিকেন্ট ভ্যালু বড় হয় 0.05 থেকে, তাহলে আমরা বলবো যে নো ইম্প্যাক্ট। ওকে, এটা হচ্ছে আমাদের 95% কনফিডেন্স লেভেলে এইটা হচ্ছে আমাদের রুল। তো আমরা এখানে দেখি আমাদের এখানে ভ্যালু কত, 0.080। তাহলে এখানে আমাদের সিগনিফিকেন্ট ভ্যালু হলো 0.080, তাহলে এটা হলো 0.08 আর কি। এটা তো অবশ্যই বড়, তাই না? 0.05 থেকে 0.08 তো অবশ্যই 0.05 থেকে বড়। তাহলে আমরা বলবো যে এখানে দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অফ ইনকাম অ্যান্ড সেভিংস অন স্পেন্ডিং অন হেলথ কেয়ার। এটা কিন্তু আমরা এখন বলে দিতে পারছি। কারণ কি, আমাদের এই সিগনিফিক্যান্ট ভ্যালু 0.05 থেকে বড়। শুধুমাত্র যখন এই সিগনিফিক্যান্ট ভ্যালু 0.05 থেকে ছোট হবে তখনই আমরা বলতে পারবো যে হ্যাঁ এখানে সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট আছে, দুইটারই। কিন্তু যেহেতু আমাদের এখানে সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে আমাদের 0.05 থেকে বড়, তাহলে আমরা বলছি দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট। তার মানে আমাদের এখানেই কথা হলো যে তাহলে আমরা এখানে ইন্টারপ্রিটেশনটা কিভাবে দিব, যে এই কৃষকদের ইনকাম এবং সেভিংস এর উপর তার স্পেন্ডিং অন হেলথ কেয়ার নির্ভর করে না। অর্থাৎ ইনকাম এবং সেভিংস এর কোনো ইম্প্যাক্ট নাই স্পেন্ডিং অন হেলথ কেয়ার। অন্য কোনো ভেরিয়েবলের উপর হয়তো বা আছে, যে এই কৃষকেরা কি পরিমাণ হেলথ কেয়ারের পেছনে স্পেন্ড করে সেটার হয়তো বা অন্য কোনো ফ্যাক্টর আছে যেগুলো ইম্প্যাক্ট ফেলে। কিন্তু ইনকাম এবং সেভিংস, তার কতটুকু ইনকাম বা কতটুকু সেভিংস, সেটা ইম্প্যাক্ট ফেলে না স্পেন্ডিং অন হেলথ কেয়ারের উপর। এইটাই হচ্ছে আমাদের যে অ্যানালাইসিসের আউটকাম। এখন যদি এমন হয় যে ধরি এক্সাম্পলে যে না এখানে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে, অর্থাৎ এটা 0.05 থেকে ছোট, তাহলে আমরা কিভাবে এটা ইন্টারপ্রেট করতাম? আচ্ছা, তাহলে আমরা যেটা ইন্টারপ্রেট করতাম সেটা হলো আমরা দেখতাম যে এই টেবিল থেকে আমরা পরের টেবিলে চলে আসতাম। আমরা এই টেবিলে কিন্তু দেখলাম যে ওভারঅলি সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে কিনা এই সিগনিফিকেন্স ভ্যালুর জন্য মাধ্যমে। এখন আমরা যদি দেখি যে হ্যাঁ মনে করি এখানে ইম্প্যাক্ট আছে, এটা এই ভ্যালুটা 0.08 না, এটা হলো 0.05 থেকে ছোট, মনে করি 0.03, যদি এটা এমন হতো,
তখন আমরা আবার এই টেবিলে চলে আসতাম রেঞ্জটা দেখার জন্য, যে ইম্প্যাক্টটা তো আছে, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট, এখন ইম্প্যাক্টের কি অবস্থা। তো এখন এটা দেখার জন্য আমরা এই কোফিশিয়েন্টের একটা টেবিল পাবো, যেখানে আমরা দেখব যে আনস্ট্যান্ডার্ডাইজড বি আছে, কোফিশিয়েন্ট স্ট্যান্ডার্ড এরর আছে, স্ট্যান্ডার্ডাইজড কোফিশিয়েন্ট বেটা আছে, টি ভ্যালু আছে, এখানেও সিগনিফিকেন্স ভ্যালু আছে। তো এখানে আমরা সিগনিফিকেন্স ভ্যালু যে এই যে এখানে যে আমাদের ইনকাম এবং সেভিংস, মানে এখানে আমাদের দুইটা আলাদা আলাদা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, তাদের আলাদা আলাদা সিগনিফিকেন্স ভ্যালু আছে। এই সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে ওভারঅল, অর্থাৎ ইনকাম এবং সেভিংস এর ওভারঅল ইম্প্যাক্ট। আর এখানে হচ্ছে আলাদা আলাদা ইম্প্যাক্ট, অর্থাৎ ইনকাম আলাদাভাবে ইম্প্যাক্ট ফেলছে কিনা, সেভিংস ফেলছে কিনা, এখানে সেটা দেখা যায়। এখানে আমরা দেখি ইনকামের সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে 0.04, যেটা 0.05 থেকে ছোট, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ইনকাম কিন্তু ইম্প্যাক্ট ফেলছে স্পেন্ডিং অন হেলথ কেয়ারে, কারণ এটা 0.04, যেটা 0.05 থেকে ছোট। কিন্তু সেভিংস ফেলছে না, কারণ সেভিংস হচ্ছে 0.218, 0.05 থেকে অনেক বড়। তাহলে পার্শিয়ালি ওভারঅল তারা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলছে না। পার্শিয়ালি ইনকাম একা একা সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলছে, কারণ এটা 0.05 থেকে ছোট। আবার সেভিংস একা একা ফেলছে না, কারণ এটা 0.05 থেকে অনেক বড়। ব্যাস, এটা ইন্টারপ্রিটেশন এখানে। আবার আমরা দেখি যে যদি এটা অ্যাকচুয়ালি ইম্প্যাক্ট ফেলে, মনে করি এটা যদি ইম্প্যাক্ট ফেলতো 0.03 হতো, তখন আমরা এই মডেলটা কিভাবে ফুলফিল করতাম, এই ভ্যালুগুলো কিভাবে বসাবো, বসিয়ে ইন্টারপ্রেট করব। অর্থাৎ ভ্যালুগুলো বসিয়ে আমরা জাস্ট বলবো যে এখানে এই যে ইম্প্যাক্টটা ফেলেছে, এই ইম্প্যাক্টটা ফেলার রেঞ্জটা কত, রেটটা কত, সেটা কিভাবে দেখব। এইখানে যে কোফিশিয়েন্টের টেবিলে আমাদের এখানে যে আনস্ট্যান্ডার্ডাইজড বি নামের যে কলামটা আছে, এই কলামের এই যে কনস্ট্যান্ট ভ্যালুটা -403.375, এটাই হচ্ছে আমার বি নট কনস্ট্যান্ট ভ্যালু, ভার্টিক্যাল ইন্টারসেক্ট যেটাকে বলি লিনিয়ার ইকুয়েশনে, সেইটাই হচ্ছে আমার এই কনস্ট্যান্ট ভ্যালুটা -403.375। এই যে এখানে আমরা এটা দিয়ে দিলাম, তার মানে আমরা এখানে বি নটের ভ্যালুটা বসালাম, জাস্ট বি নটের ভ্যালু। তাহলে আমি বি ওয়ান এর ভ্যালু কোনটা, বি ওয়ান এর ভ্যালু ঠিক এই যে আনস্ট্যান্ডার্ডাইজ বি এর ইনকাম যেটা, সেটাই এখানে 0.068। আর তাহলে বি টু কোনটা, বি টু হচ্ছে সেভিংস এর আনস্ট্যান্ডার্ডাইজ বি, এটা হলো বি টু 0.298। তাহলে কিন্তু আমাদের যে ইকুয়েশনটা কিন্তু লেখা হয়ে গেল। আমাদের বি নট হচ্ছে এইটা, বি ওয়ান হচ্ছে এটা, বি টু হচ্ছে এটা। এখন আমরা এটাকে ইন্টারপ্রেট করি। এটাকে কিভাবে ইন্টারপ্রেট করে, এটাকে ইন্টারপ্রেট করে এইভাবে আমরা বলবো, যদি কৃষকদের কোনো ইনকাম বা সেভিংস না থাকে, তাহলে তাদের স্পেন্ডিং অন হেলথ কেয়ার হচ্ছে -403। অর্থাৎ ইনকাম বা সেভিংস যদি না থাকে তাদের, তাহলে তারা নেগেটিভলি এক্সপেন্স করে, যেটা অ্যাকচুয়ালি বাস্তব না। আমরা কখনো নেগেটিভ খরচ করতে পারি না, সবসময় পজিটিভ খরচ করতে পারি। যেহেতু আমরা নেগেটিভ খরচ করতে পারি না, সেহেতু এই যে -403, এটার অ্যাকচুয়ালি কোনো মিনিং নাই। তো আমরা এখানে বলে দিতে পারি যে এটা অ্যাকচুয়ালি লজিক্যাল না। এবং এটাও স্বাভাবিক, যার ইনকাম নাই, যার সেভিংস নাই, সে কিভাবে হেলথ কেয়ারের পেছনে খরচ করবে। তো এটার ইন্টারপ্রিটেশন এরকম যে এটা লজিক্যাল না, যেহেতু এটা টাকার কথা বলা আছে, এটা মাইনাস চলে এসছে, তো এটা আমরা লজিক্যাল না এই ইন্টারপ্রিটেশনটা। এটা হচ্ছে বি নট। বি ওয়ান কিভাবে ইন্টারপ্রেট করব, এই ইনকামের কোফিশিয়েন্টটা বি ওয়ান যেটা আছে আমাদের 0.068, এটা আমরা বলবো যদি ইনকাম বাড়ে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পজিটিভ সাইন, এই যে এখানে কিন্তু এটা মাইনাস ছিল, এই দুইটাই কিন্তু পজিটিভ সাইন, তার মানে আমাদের এটাও পজিটিভ, এটাও পজিটিভ।
তো এই জন্য আমরা এটা বলবো এভাবে, যদি কৃষকের ইনকাম বাড়ে 1 টাকা, তাহলে তার স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে হচ্ছে 0.068 টাকা। অর্থাৎ ইনকাম যদি 1 টাকা বাড়ে, স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে হচ্ছে হলো 0.068 টাকা। এখন ইনকামও বাড়লে স্পেন্ডিং অন হেলথ কেয়ারও বাড়বে, দুইটাই বাড়ছে কারণ এটার সাইনটা পজিটিভ। নেগেটিভ থাকলে উল্টা হতো। তো আমরা এখানে দেখলাম এটা পজিটিভ সাইন, এবং এটা বলবো আমরা যদি ইনকাম বাড়ে 1 ইউনিট বা 1 টাকা, তাহলে আমার স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে হচ্ছে 0.068 টাকা। এই যে ইফ ইনকাম ইনক্রিজেস বাই 1 টাকা, এটা যদি 1 টাকা বাড়ে, তাহলে আমার স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে হচ্ছে 0.068 টাকা। ঠিক তেমনি আমরা এটারও ইন্টারপ্রিটেশন দিতে পারি যে কৃষকদের যদি সেভিংস বাড়ে 1 টাকা, তাহলে স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে 0.298 টাকা। যদি, কারণ এটা পজিটিভ তাই দুইটাই বাড়বে। যদি সেভিংস বাড়ে 1 টাকা, তাহলে আমাদের স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে 0.298 টাকা। এটাকে আমরা উল্টা করে বলতে পারি, এটাও ইনক্রিজ এটাও ইনক্রিজ বলছি, সেভিংসও ইনক্রিজ বলছি, স্পেন্ডিং অন হেলথ কেয়ারও ইনক্রিজ বলতেছি। এখন আমরা যদি বলি যে যদি 1 টাকা ইনকাম কমে যায়, ডিক্রিজ করে, তাহলে আবার একই 0.068 টাকা স্পেন্ডিং অন হেলথ কেয়ার ডিক্রিজ করবে। আবার যদি সেভিংস 1 টাকা কমায় ফেলে কৃষকরা, তাহলে স্পেন্ডিং অন হেলথ কেয়ারও 1 টাকা 0.298 টাকা কমে যাবে। তার মানে ইনকাম বাড়লে স্পেন্ডিং অন হেলথ কেয়ারও বাড়বে কারণ এই যে পজিটিভ সাইন, সেভিংসও বাড়লে স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে কারণ এখানে একটা পজিটিভ সাইন আছে। এবং কি রেটে বাড়বে? ইনকাম 1 টাকা বাড়লে স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে এই রেটে, সেভিংস 1 টাকা বাড়লে স্পেন্ডিং অন হেলথ কেয়ার বাড়বে এই রেটে। তো এটার মাধ্যমে কিন্তু দুইটা কাজ আমরা করে ফেলতে পারলাম আমাদের রিসার্চ অ্যানালাইসিসে, ইন্টারপ্রিটেশনে। একটা হচ্ছে সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট আছে কিনা এটা আমরা দেখে ফেলতে পারলাম। দ্বিতীয়ত আমরা দেখে ফেলতে পারলাম যে এই যে এদের যে ইম্প্যাক্টটা আছে, এই ইম্প্যাক্টটা স্ট্রেংথ বা রেঞ্জ বা তাদের যে রেট, কি রেটে তাদের ইম্প্যাক্ট, এটাও কিন্তু আমরা ঠিক এভাবে ইন্টারপ্রেট করে দিতে পারলাম। তো আমরা এর মতোই আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের আরো বুঝতে আরো সুবিধা হবে। আরেকটা এক্সাম্পল দেখলে আমাদের আরো সুবিধা হবে বুঝতে। স্যার এসপিএসএস এ যে রেটটা আসছে, সিগনিফিকেন্ট রেট মানে ইম্প্যাক্ট আছে কি নেই, যে হুম হুম। টেবিলটা এসেছে, হ্যাঁ, এখন ওই টেবিলটা আমি যদি ডাউনলোড করতে চাই অথবা আমার কোনো রিসার্চে ইউজ করতে চাই, এটা কিভাবে করব? ওখানে আমি এখনই দেখাচ্ছি, ওখানে জাস্ট রাইট বাটন ক্লিক করলে কপি করে ওয়ার্ড ফাইলে পেস্ট করা যায়। জি স্যার। একদম। স্যার আরেকটা বিষয় হচ্ছে মানে এখানে তো ডেটা সেটটা খুব ছোট, এখন বিগ ডেটা সেটের ক্ষেত্রে কি আমি এইটা এভাবে করতে পারবো, মানে এটা কি এফিশিয়েন্ট একই হবে? একই একই আচ্ছা আচ্ছা। একই। যদি বিগ ডেটা সেট হয়, বিগ ডেটা সেটের জন্য একই একই একইভাবে অ্যানালাইসিস হবে এবং একইভাবে রেজাল্ট আসবে, এবং একইভাবে আমরা ইয়ে করতে পারবো, ইন্টারপ্রিটেশনটা দিতে পারবো। আচ্ছা আচ্ছা। এই যে আমাদের পরবর্তী যে ডেটা সেট আমি একটু দেখাই, দেখাচ্ছি আমি। স্যার আরেকটা কোয়েরিজ ছিল যে ওই মানে এটা তো আমরা লিনিয়ার রিগ্রেশনের জন্য করতেছি, এখন সামহাও যদি মানে ক্লাসিফিকেশন রিলেটেড থাকে, ওটাও তো আমার মানে লিনিয়ারে কনভার্ট করা লাগবে না তখন? মানে এটা তো লিনিয়ার ছাড়া মানে মানে অনেক সময় দেখা যায় আমার যে ডেটা সেটটা আছে ওখানে অনেক সময় আমার মানে ক্যাটাগরিক্যাল ডেটাগুলো থাকে, তখন তো তাহলে এটা হবে না? ক্যাটাগরিক্যাল ডেটা বলতে? ক্যাটাগরিক্যাল ডেটা বলতে এখানে আপনার এই যেটা দেখাচ্ছেন মানে স্পেন্ডিং অন এই যে হেলথ মানে কেয়ার, হ্যাঁ। জি,
তারপর এখানে তো সবগুলো আপনার নিউমেরিক্যাল, অর্থাৎ আপনার সংখ্যা 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 দিয়ে। দিয়ে, হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ। এখন অনেক ডেটা সেট থাকে আমাদের, একটা কোন একটা ব্যাংকের নাম থাকে, পাশে ব্যাংকে কতটুকু ডিপোজিট করা হয়েছে, প্রফিট এই সেই ভাবে থাকে, টেবিলগুলো থাকে। এখন ওখানে যে ব্যাংকের নাম, তারপর হচ্ছে আপনার যারা ক্লায়েন্ট আছেন ওনাদের নাম থাকে, সো এগুলোতে ক্যাটাগরিক্যাল ডেটা। সো ক্যাটাগরিক্যাল ডেটাগুলোতে এখানে হয়তো মানে করতে পারবো না, ওটা না বুঝতে না পারছি। না, ক্যাটাগরিক্যাল ডেটা দিয়ে আমরা লিনিয়ার রিগ্রেশন করতে পারবো না। মানে যেগুলো হচ্ছে হলো ক্যাটাগরিক্যাল ডেটা হলো মানে আমাদের নন মেট্রিক ডেটা আর কি, জি স্যার। যেগুলোকে আমরা সংখ্যায় প্রকাশ করতে পারি না। ব্যাংকের নাম হচ্ছে আমার, যদি না ব্যাংকের নাম থাকে তাহলে সেগুলো হয়ে গেল কোন স্কেলে করা, নমিনাল স্কেল। জি স্যার। নমিনাল স্কেল হচ্ছে আমাদের নন ম্যাট্রিক, সেখানে কিন্তু আমরা লিনিয়ার রিগ্রেশন করতে পারবো না। সেখানে হয়তো বা আমরা ডিসক্রিমিনেন্ট অ্যানালাইসিস করতে পারবো, ক্রস টেবুলেশন করতে পারবো, আচ্ছা আচ্ছা। অ্যানোভা করতে পারবো, এই যে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, এগুলো করতে পারবো। কিন্তু লিনিয়ার রিগ্রেশন করতে হলে বা কোরিলেশন করতে হলে, কোরিলেশন ম্যাট্রিক্স করতে হলে বা মাল্টিপল রিগ্রেশন করতে হলে আমাদের অবশ্যই সবগুলো এই ম্যাট্রিক ডেটা লাগবে। সেখানে আমরা নন ম্যাট্রিক বা ক্যাটাগরিক্যাল ডেটা দিয়ে করতে পারবো না। আমাদের ডেটা সেটে হয়তো বা থাকতে পারে, কিন্তু আমরা শুধুমাত্র ওই নিউ ম্যাট্রিক ডেটাগুলোকেই সিলেক্ট করতে পারবো অ্যানালাইসিসের ক্ষেত্রে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো এই যে এটা আরেকটা, এটা দেখা যাচ্ছে না স্ক্রিন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যেমন এখানে আমি একটা এক্সাম্পল দেই। এখানে আমাদের আরেকটা অ্যানালাইসিস, যেখানে আমরা 35 জন মানুষের একটা অর্গানাইজেশনের 35 জন মানুষের স্যালারি নিয়েছি, তাদের ডেইলি এক্সপেন্স নিয়েছি, তারা ডেইলি এক্সপেন্স কত করে এবং তাদের সেভিংস কতটা করে, এটা আমরা নিয়েছি, এই ডেটা নিয়েছি। তো এখন আমাদের কাজ হলো দেখা যে এই যে তাদের স্যালারি এবং তাদের ডেইলি এক্সপেন্স, সেটা তাদের সেভিংস এর উপর ইম্প্যাক্ট ফেলে কিনা। হ্যাঁ, আমরা দেখতে চাচ্ছি যে আহ, কোনো তারা যে স্যালারিটা পায় সেটা অ্যাকচুয়ালি তাদের ইনকামের যে লেভেল সেটা অ্যাকচুয়ালি সেভিংস কে চেঞ্জ করছে কিনা বা ইম্প্যাক্ট ফেলছে কিনা, বা তাদের যে ডেইলি এক্সপেন্স গুলো আছে সেইটা আবার সেভিংস কে ইম্প্যাক্ট ফেলছে কিনা, সেটা আমরা দেখতে চাই। তাহলে আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সেভিংস, এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দুইটা, একটা হলো স্যালারি এবং হচ্ছে ডেইলি এক্সপেন্স। তো এইটা আমরা ভেরিয়েবল ভিউতে গিয়ে এই যে স্যালারি, এক্সপেন্স, ডেইলি এক্সপেন্স, সেভিংস, এই তিনটা এখানে আমরা নিয়েছি, এবং তিনটাই কিন্তু স্কেল, অর্থাৎ ম্যাট্রিক স্কেলে করা। এবং আমরা এই 35 জন মানুষের যে ডেটা এখানে আমরা ইনপুট দিয়ে দিয়েছি। স্যার, ইন্ডিপেন্ডেন্ট তো দুইয়েরও অধিক হইতে পারে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। জি স্যার। চারটা হতে পারে। এটা একদমই নির্ভর করে হচ্ছে রিসার্চের ডিজাইনের উপর, যে আমি যেভাবে ডিজাইন করছি সেটার উপর। তো এখানে আমরা যেটা করব সেটা হলো আমরা এখানে অ্যানালাইসিসটা করে দেখব যে এই স্যালারি এবং এক্সপেন্স, ডেইলি এক্সপেন্সের ইম্প্যাক্ট সেভিংস এর উপর আছে কিনা, এটা আমরা দেখব। এবং যদি ইম্প্যাক্ট, সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট থাকে ওভারঅল এবং দুইটার একসাথে এবং ইন্ডিভিজুয়ালি যদি ইম্প্যাক্ট থাকে, তাহলে আমরা দেখব যে কেমন ইম্প্যাক্ট আছে, তাদের রেটটা কেমন ইম্প্যাক্টে। তো সেটা করতে গেলে আমরা যেটা করতে হবে, আমাদের যে ইনপুট দেওয়া শেষ, আমরা আবার সেই আগের মতো কোথায় চলে যাব, অ্যানালাইজে চলে যাব। এখানে গিয়ে আমরা কোথায় যাব, আমরা চলে যাব রিগ্রেশন। রিগ্রেশনে গেলে আমাদের আবার একটা ড্রপ ডাউন বার চলে আসবে, সেই ড্রপ ডাউন বারে আবার আমরা লিনিয়ারে চলে যাব। এই যে আগের মতোই আমাদের এখানে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট চলে আসছে। তা আমরা আমরা ডিপেন্ডেন্ট আমাদের এখানে কি, আমাদের এখানে ডিপেন্ডেন্ট হচ্ছে সেভিংস। তো সেটা আমরা দিয়ে দিব, এই যে সেভিংস এটা এখানে আছে, এটা ডিপেন্ডেন্টে দিয়ে দিব। আর আমাদের ইন্ডিপেন্ডেন্ট কি কি, আমাদের ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্যালারি এবং ডেইলি এক্সপেন্স। স্যালারি
এবং ডেইলি এক্সপেন্স আমরা এখানে দিয়ে দিব। এখানে অন্যান্য যে ভেরিয়েবল গুলো আছে এটা আমাদের মডেলে নেই এবং এটা আমরা দিতেও পারবো না, কারণ এগুলো কিন্তু নন ম্যাট্রিক, তাই এটা আমরা এখানে আসবে না। তো আমরা ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। এখানে ওকে দিয়ে দেওয়ার পরে আমাদের এই যে অ্যানোভা টেবিল, এটাকে আমরা জাস্ট এখান থেকে কপি করে আমরা এখানে এনে এখানে পেস্ট করে দিতে পারি, তাহলে কিন্তু এই যে এই টেবিলটা এখানে চলে আসবে ইজিলি। তো অ্যানোভা টেবিলে আমরা প্রথমে কি দেখব? অ্যানোভা টেবিল এবং কোফিশিয়েন্ট টেবিলে আমরা প্রথমে অ্যানোভা টেবিল নিয়ে কথা বলবো। অ্যানোভা টেবিলে দেখব যে অ্যাকচুয়ালি এই সিগনিফিকেন্ট রিলেশনশিপ ইম্প্যাক্টটা আছে কিনা। সিগনিফিকেন্ট ইম্প্যাক্টটা এই স্যালারি এবং ডেইলি এক্সপেন্সের যে ইম্প্যাক্ট, এটা সিগনিফিকেন্টলি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সেভিংস এর উপর আছে কিনা। তো সেটা দেখবো কিভাবে? সেটা দেখবো এই যে অ্যানোভা টেবিলের মাধ্যমে। এখানে সাম অফ স্কোয়ারস বের হয়ে আছে, ডিগ্রি অফ ফ্রিডম বের হয়ে আছে, এখানে আমরা মিন স্কোয়ারটাও বের করেছি, আমরা এফ ভ্যালু বের করেছি, এবং সিগনিফিকেন্স ভ্যালু এখানে কত? এখানে সিগনিফিকেন্স ভ্যালু হচ্ছে 0.000। তাহলে 0.000 এখানে আমরা যদি বলি, তাহলে আমাদের এখানে ইম্প্যাক্ট আছে হ্যাঁ কিনা যদি বলি, তাহলে পয়েন্ট সিগনিফিকেন্স ভ্যালু কত? 0.000। ব্যাকডেটেড আর কি। এটা কিন্তু ছোট 0.05 থেকে। তাহলে আমরা কিন্তু বলবো যে ইম্প্যাক্টটা আছে। আমরা বলবো দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট। তারপর আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করছি, আমরা বলছি যে স্টাডিটা সাপোর্ট করেছে, আর আমরা বলছি যে হ্যাঁ, যেহেতু সিগনিফিক্যান্ট ভ্যালু 0.05, 95% কনফিডেন্স লেভেলে 0.05 থেকে ছোট, তার মানে দেয়ার ইজ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট। অর্থাৎ স্যালারি এবং ডেইলি এক্সপেন্স, এই মানুষগুলোর স্যালারি এবং ডেইলি এক্সপেন্স তার সেভিংসকে ইম্প্যাক্ট ফেলে। তাহলে আমরা এটা প্রথমে বলতে পারছি। এখন আমরা ইন্ডিভিজুয়ালি আরেকটা জিনিস দেখি, ইন্ডিভিজুয়ালি সেই ইম্প্যাক্ট গুলা পড়ে কিনা। এটা তো দেখলাম ওভারঅল, ইন্ডিভিজুয়ালি পড়ে কিনা সেটা দেখবো হচ্ছে আমরা কোফিশিয়েন্ট থেকে। এখানেও স্যালারি এবং ডেইলি এক্সপেন্স আছে। এই যে স্যালারি এবং ডেইলি এক্সপেন্স, এটার আলাদা আলাদা সিগনিফিকেন্স ভ্যালু আছে। কত? এটারও 0.000, 0.000। অর্থাৎ তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি স্যালারি এবং ডেইলি এক্সপেন্স ইন্ডিভিজুয়ালি সিগনিফিকেন্টলি ইম্প্যাক্ট ফেলে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। আচ্ছা, আমি জাস্ট এক সেকেন্ড, আমি একটু জাস্ট আসছি। জি স্যার। তাহলে আমরা এখানে একটা ছিলাম, পর্যন্ত না? আমরা দেখি একটা পর্যন্ত। আমরা এতক্ষণ দেখলাম যে ওভারঅল আমরা ইম্প্যাক্ট ফেলছে কিনা, এটা কিন্তু আমরা দেখেছি। আমরা এখন দেখব যে আমাদের এই ইম্প্যাক্টটা ইন্ডিভিজুয়ালি দেয় কিনা, এবং সেখানেও দেখছি যে সিগনিফিক্যান্ট ভ্যালু হচ্ছে 0.000, 0.000। অর্থাৎ স্যালারি ইন্ডিভিজুয়ালি সেভিংসকে ইম্প্যাক্ট ফেলে এবং ডেইলি এক্সপেন্সও ইন্ডিভিজুয়ালি সেভিংসকে ইম্প্যাক্ট ফেলে। অর্থাৎ দুইটাই আলাদা আলাদা ইম্প্যাক্ট কিন্তু ফেলছে। এখন আমরা দেখি যে এই ইম্প্যাক্ট গুলো যে ফেলছে এটা রেটটা কেমন। আমরা আমরা তো এখানে মডেলটা তৈরি করে ফেলেছি, সেটা হলো সেভিংস ইকুয়ালস টু বি নট প্লাস বি ওয়ান ইন্টু স্যালারি প্লাস বি টু ইন্টু ডেইলি এক্সপেন্সেস। তো আমরা এই আমাদের এখন এই কোফিশিয়েন্ট গুলো বি নট, বি ওয়ান আর বি টু, এইগুলোকে আমাদের এখানে বসাতে হবে। তো এখানে আমরা এই ভ্যালুগুলো নিয়ে আসি। ভ্যালুগুলো কোথায়? এই যে কোফিশিয়েন্ট টেবিল, সেটা কোথায়? এই যে আনস্ট্যান্ডার্ডাইজ বি। তো সেখানে আমরা দেখি আমাদের বি নট হচ্ছে এই কনস্ট্যান্ট, এই যে
আমাদের মাইনাস 1129.642। এই যে আমরা এখানে এটা বসাই দিই। আমাদের স্যালারির কোফিসিয়েন্ট হচ্ছে প্লাস 0.277, আর ডেইলি এক্সপেন্সের কোফিসিয়েন্ট হচ্ছে মাইনাস, এই যেখানে তখন মাইনাস চলে আসলো, এই প্লাসটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, 0.262 হয়ে গেল। এখন আমরা ইন্টারপ্রেট করতে পারি। এখন আমাদের ইন্টারপ্রেটটা কেমন? আমরা যখন মানগুলো বসিয়ে ফেললাম, এখন আমরা ইন্টারপ্রেটটা করবো এইভাবে। প্রথমে বি নটের ইন্টারপ্রিটেশনটা করব। এটা ইন্টারপ্রেট হচ্ছে যদি এই মানুষগুলোর কোনো স্যালারি বা ডেইলি এক্সপেন্স না থাকে, তাহলে তাদের সেভিংস হচ্ছে মাইনাস 1129। যদি দুইজনের কোনো ডেইলি স্যালারি বা এদেরকে কোনো যদি স্যালারি বা ডেইলি এক্সপেন্স না থাকে, তাহলে তাদের সেভিংস হচ্ছে এটা। তাহলে আমরা দেখি এখানে সেভিংস হচ্ছে মাইনাস ফিগার আসছে। এগেইন এটা যেহেতু টাকার কথা বলা হচ্ছে, মাইনাস যেহেতু এখানে, তাহলে এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু নেই, এটা অ্যাকচুয়ালি লজিক্যাল না। তো আমরা তাহলে এটা এটা যেহেতু লজিক্যাল না, এটা আমরা আর এটা নিয়ে বলবো না, যে যেহেতু এটা মাইনাস আসছে এবং যার স্যালারি নেই এবং তার অ্যাকচুয়ালি সেভিংসও থাকার কথা না, সেহেতু এটা আমরা লজিক্যালি না। এখন আমরা স্যালারির কাছে চলে যাই। তাহলে স্যালারিটা আমরা কিভাবে বলবো যে স্যালারি কিন্তু পজিটিভ, তাহলে স্যালারি যদি ইনক্রিজ করে 1 টাকা, তাহলে সেভিংস আমার ইনক্রিজ করবে 0.277 টাকা। অর্থাৎ যদি স্যালারি 1 টাকা বা 1 ইউনিট বৃদ্ধি পায়, সেভিংসও বৃদ্ধি পাবে আমার কয় টাকা? এই যে এখানে যেটা B1 সেই টাকা 0.277। আবার ডেইলি এক্সপেন্সের কাছে চলে যাই। ডেইলি এক্সপেন্সের B2 এটা কিন্তু মাইনাস ফিগারে আসছে, অর্থাৎ এটা বাড়লে এটা কমে যাবে। তাহলে আমরা বলবো যদি ডেইলি এক্সপেন্স বাড়ে 1 টাকা, তাহলে সেভিংস কমে যাবে 0.262 টাকা। কারণ ডেইলি এক্সপেন্স যদি বাড়ে 1 টাকা, সেভিংস কমে যাবে, একটা ইনক্রিজ করলে আরেকটা ডিক্রিজ হবে, কারণ এখানে মাইনাস আছে 0.262 টাকা। বা এটাকে আমি উল্টা করে বলতে পারি, আমরা ডেইলি এক্সপেন্স যদি ডিক্রিজ করে 1 টাকা 1 ইউনিট, তাহলে আমার সেভিংস ইনক্রিজ করবে 0.262 টাকা, জাস্ট অপোজিট। এবং এইভাবে কিন্তু আমরা ইন্টারপ্রেট গুলো করে দিতে পারি এবং এর মাধ্যমে আমরা পলিসি মেকও করতে পারি। জাস্ট আমরা আমাদের মডেলটা তৈরি করলাম এবং এখানে আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিলাম, বাস এই। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটাও আমরা এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি, আমাদের এই টেবিলগুলো এখান থেকে কপি করে নিয়ে যেতে পারি। তো এসপিএসএস এর মাধ্যমে এটাই আমরা খুব সহজে ক্যালকুলেশন করে আমরা এখানে বসিয়ে দিতে পারবো। তো নেক্সট ক্লাসে আমরা যেটা শিখবো, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। সেখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হলো আমাদের অ্যানালাইসিস অফ ভেরিয়েন্সে আমাদের কিন্তু একটা ক্যাটাগরিক্যাল ডেটা আছে, সেটা নিয়ে আমরা কথা বলবো। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল যে আপনার আমরা তো এখন অ্যানালাইসিস করলাম, তো জি। ইমপ্যাক্ট আছে কি নেই সেটা দেখলাম। এখন ইমপ্যাক্ট যদি থাকে, তখন হুম। এর পরের স্টেপটা কি অন্যান্য কিছুর উপর ডিপেন্ড করে আগাবো, নাকি মানে এরপর আসলে কি মানে কি করা যায় এটা? যদি সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট থাকে, তখন জি আমরা স্যার। বলবো যে এই যে ইম্প্যাক্টটার আমাদের যে ইম্প্যাক্ট গুলো পড়ছে, এটার রেটটা কেমন হচ্ছে, তখন আমরা বলে দিব যে ইম্প্যাক্টটা এই একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি 1 ইউনিট বাড়ে, তাহলে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটুকু বাড়ছে বা কমছে। এইভাবে আমরা প্রত্যেকটার B1 B2 B3 B4 এভাবে আমরা, এবং B0, প্রথমে B0, তবে B1 B2 B3 B4 যতগুলা কোফিসিয়েন্ট আছে এগুলাকে লিখে দিব একবারে। জি স্যার। এবং পরে একদম ঢালাও ভাবে বলতে হবে যে এখান থেকে আমরা কি বুঝলাম না বুঝলাম, এখান থেকে কি আসলো না আসলো, পলিসি মেকিং এ কি আসতে পারে না আসতে পারে, ডিসকাশন করলাম এবং শেষে আমরা বললাম
যে রিকমেন্ডেশন যদি দেয়ার থাকে, পলিসি মেকিং এর রিকমেন্ডেশন, তখন আমরা রিকমেন্ডেশন গুলো দিয়ে দিব যে এই মানুষগুলোর যেহেতু ইনকাম বাড়লে সেভিংস বাড়ে, তার মানে অ্যাকচুয়ালি তাদের ইনকামটা বাড়ানো উচিত বা কমানো উচিত, হ্যাঁ, যাতে করে তাদের সেভিংসটা বাড়ানো যায়, বা তাদের ডেইলি এক্সপেন্সটা যদি কমানো যায় কোনোভাবে, তারা যদি ডেইলি এক্সপেন্স কমাতে পারে তাহলে তাদের সেভিংস বাড়বে, ইনভেস্টমেন্ট বাড়বে, ইত্যাদি ইত্যাদি। এভাবে আমাদের রিকমেন্ডেশন বা ডিসকাশন আমরা কিন্তু তখন বলে দিতে পারবো। বা এটা আমি এটা এক্সাম্পল দিলাম, বিভিন্ন রিসার্চে এটা কিন্তু বিভিন্ন ভাবে বলা যাবে আর কি। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাস মোস্ট প্রবাবলি হচ্ছে 7 তারিখ। হ্যাঁ, অ্যানাউন্স করে দিব আগেই। জি এটা স্যার। হয়ে গেলে, হ্যাঁ ওটা হয়ে গেলে ওখানে আমরা অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স দেখবো, তাহলেই আমাদের কোর্সটা শেষ। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।